কিন্তু আজকে এই INDI এর কিন্তু আর নেই। কি আছে? ইন্ডি জোট, অর্থাৎ অ্যালায়েন্সে নেই। কারণ ওরা নিজেরা এখন পর্যন্ত ওদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কে প্রধানমন্ত্রী হবে তার ক্যান্ডিডেট কিন্তু ডিক্লেয়ার করতে পারে না। কারণ নিজেদেরই জোটের মধ্যে ওরা ঠিকভাবে জোট পর্যন্ত করতে পারেন। আপনারা কেরালাতে দেখেছেন যে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন, সেখানে উনার বিরুদ্ধে কমিউনিস্ট দলের পক্ষ থেকে সেখানে লড়াই করছেন। আমরা পশ্চিম বাংলার দিকে যদি যাই, সেখানেও আমরা দেখছি তৃণমূলের সাথে কংগ্রেস বা CPM এর কোনো গাঠবন্ধন নেই, অদ্ভুত এক অ্যালায়েন্স করেছে। মানুষ বুঝতে পারছে এই অ্যালায়েন্সের কোনো স্থায়িত্ব নেই, এবং যে কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি এর আগেও, যতক্ষণ ধরে 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল আমাদের দেশে, যে এই দেশ থাকবে কি থাকবে না এমন একটা অবস্থা হয়েছিল। প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্বভার গ্রহণ করলেন, একটা দেশ কিভাবে চালাতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন। আপনারা সবাই জানেন 2014-র আগে একটা মিলিজুলি সরকার ছিল। আমাদের এই ভারতবর্ষের মধ্যে যারা পাকিস্তানের যে ঘাতক বাহিনী আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতেন, আমরা সবাই দেখেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2014-তে যখন উনি আসলেন, তারপর যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করলেন, তারপর কিন্তু বুঝে গেল যে এই ভারত আর সেই ভারত নয়। আমাদের পার্লামেন্টের মধ্যে পর্যন্ত এই টেররিস্ট বাহিনী পাকিস্তানে এখানে আক্রমণ করেছে। বোম্বেতে আপনারা দেখেছেন আক্রমণ করেছে। আমাদের নর্থ ইস্টে আমরা দেখতাম টেররিস্টদের আনাগোনা, বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বোম ব্লাস্টিং, একটা অস্থিরতা, একটা পরিবেশ সারা ভারতবর্ষে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 10 বছর ধরে উনি প্রধানমন্ত্রীর যে দায়িত্ব পেয়েছেন, নেওয়ার পর থেকে দেশ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে সারা আমরা G20-র মধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রীজিকে দেখে কেউ প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপ্রধানরা, আমিও সেখানে আমি গিয়েছিলাম, সেখানে কেউ প্রধানমন্ত্রীজির পায়ে পা ছুঁয়ে প্রণাম করছে, কেউ বলছে মিস্টার বস, এই বলে ওনাকে আখ্যায়িত করছেন। মানে আমাদের নিজেদেরও গর্ববোধ হয় যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এর আগে আমরা সেটা আমরা দেখিনি। আজকে মহিলাদের উন্নয়নের কথা যদি বলা হয়, যুবকদের যদি উন্নয়নের কথা হয়, গরিবদের যদি কথা হয়, কৃষকদের যদি কথা হয়, উনি বলছেন আমার কাছে এই 4টাই জাত আছে, আমার কাছে এমন কোনো জাত নেই। আগে আমরা দেখেছি জাতপাতের রাজনীতি হয়েছে, আমরা কথায় কথায় এমন জায়গায় এমন জাত আছে তাহলে ওকে দাঁড় করিয়ে দিতে হবে। সেই জায়গায় প্রধানমন্ত্রীজি এই 4টে জাতের কথা বলছেন। উনি বলছেন যে এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন নর্থ ইস্ট রিজিয়নে উনি বারবার বলছেন, এতদিন আমরা দেখতাম নর্থ ইস্টের যে কি অবস্থায়, জিওগ্রাফিতে এর স্থান কোথায় সেটা অনেক আমাদের নর্থ ইস্ট বাদে বহু প্রদেশ জানতই না। কিন্তু উনি কি বললেন? উনি বললেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও ডেভেলপ করবে না। উনি বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি। অ্যাক্ট ইস্ট পলিসির অর্থ কি? যে সেখানে যে গ্যারান্টির কথা উনি বলছেন, সেই গ্যারান্টির আমরা সেই ঝলক আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে এই হীরা মডেল উনি দেবেন। আমরা আগে শুনতাম যে কি এখানে স্বর্ণযুগ 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 চলছে, নিশ্চয় আপনারা শুনেছেন স্বর্ণযুগ বামফ্রন্টের সময়। আমার মনে আছে আমাদের প্রাক্তন যে অর্থমন্ত্রী, আমাদের যে প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি একদিন বলছিলেন যে যখন এই কথা যখন উনি যখন দায়িত্ব পেলেন, প্রথমেই আধিকারিককে বলেন তো ফাইলটা নিয়ে এসে তো দেখি কোথায় স্বর্ণযুগের স্বর্ণ কোথায়। যখন ফাইল খুলে উনি দেখলেন স্বর্ণের তো ঠিক নেই, সেখানে 13,000 কোটি টাকার ঋণ আরো উপরে রেখে গেছে। এ হচ্ছে স্বর্ণযুগ। আর সেই জায়গায় প্রধানমন্ত্রী আমাদের কি দিলেন? এই স্বর্ণর পরিবর্তে উনি হীরা আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে। আজকে যখন আমরা আজকেও এখান থেকে আগরতলা হয়তো আমি চলে যাব, আজকে সেই ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, 4টা ন্যাশনাল হাইওয়ে আরো দেবেন উনি প্রধানমন্ত্রীজি বলছেন। ইন্টারনেট আমাদের কাছে দিয়েছেন, স্ট্রংগেস্ট 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাকে দিয়েছে।
আমরা রেলওয়েতে আজকে আমি রেলে এসেছি, কথায় কথায় ত্রিপুরাতে রেল ভাবাই যায় না কোনোদিন। আমাদের এখান থেকে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যায়, লোকাল ট্রেন মিলিয়ে প্রায় 21 থেকে 22টা ট্রেন এই ত্রিপুরার থেকে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের 3টা স্টেশনের জন্য, তার উন্নতির জন্য আরো 93 কোটি টাকা দিয়েছেন। আগরতলা রেলওয়ে স্টেশনকে আধুনিকরণ করার জন্য প্রায় 250 কোটি টাকা দিয়েছেন। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। উনি এই নর্থ ইস্টে এখন পর্যন্ত প্রায় 60 বারের মতো কোন প্রধানমন্ত্রী, নর্থ ইস্টে 60 বারের মতো কোন প্রধানমন্ত্রী আসেনি, প্রায় 60 বারের মতো এসছেন। এত ভালোবাসেন এই নর্থ ইস্টার্ন রিজিয়নকে। বন্ধুগণ, এয়ারপোর্টের কথা তো বলাই, আপনারা সবাই দেখেছেন কিরকম এয়ারপোর্ট ছিল। এবং শুধু তাই নয়, এই এয়ারপোর্ট 1942 সনের শেষ দিকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে সেখানে প্রথম যে এয়ারপোর্ট ত্রিপুরাতে তৈরি করেন, কে তৈরি করেছেন? আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে সেটাকে বলা হতো তখন। সেই ফ্যামিলির আজকে আমাদের এই পূর্ব আসরে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় দাঁড়িয়েছেন। আমি আস্তে আস্তে শুনছিলাম, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিরোধীরা নাকি এই ধরনের প্রশ্ন তুলেছেন বাইরের থেকে ক্যান্ডিডেট। আরে বাইরের যে মহারাজারা আমাদের এখানে এত কাজ করেছেন আমাদের সমস্ত মানুষের জন্য, আজকে সেখানেও তারা প্রশ্ন, সেখানে সে প্রশ্ন তুলছেন। আরে এই ত্রিপুরার এখানে ওনার জন্ম, বিবাহ সূত্রে উনি অন্য জায়গায় চলে গেছেন। এর অর্থ কি দাঁড়ালো? আমার মেয়ে যদি আজকে ত্রিপুরার হয়, সে যদি বাইরে থাকে, সে কি অন্য দেশের হবে? অন্য প্রদেশের হবে? সে যে কোনো জায়গায় বিদেশে। এই বিরোধীদের কাজই হচ্ছে কনফিউশন সৃষ্টি করা। বন্ধুগণ, আমরা দেখেছেন এর মধ্যে আমরা বিভিন্ন ভাবে ত্রিপুরা সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছি, ডাবল ইঞ্জিন সরকারের আমরা যেভাবে প্রধানমন্ত্রীজি বলছেন 2018-তে এই 35 বছরের যে দুঃশাসনের যে রাজনীতি এখানে করে গেছেন এই কমিউনিস্টরা, এবং শুধু তাই না, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এখানে আমার পূর্ববর্তী বক্তারা আমি শুনছিলাম যে অনেক জায়গায় নৃশংসভাবে হত্যা করেছে, চানমোহন ত্রিপুরাকে এখানে হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের বহু কর্মী এখান থেকে তাদেরকে মানে ত্রিপুরার থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা প্রতি আমাদের যে ইলেকশন হতো সেখানে আমরা দেখেছি। যখনই ইলেকশন হতো নির্বাচনত্ব সন্ত্রাস এইগুলো আমরা শুনতাম। এই নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন বন্ধুগণ। এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এই নির্বাচন আমরা ভারতীয় জনতা পার্টির নির্বাচন শুধু না, আমাদের এই ত্রিপুরাতে এবার ভারতীয় জনতা পার্টির সাথে, আগে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে ত্রিপুরামতা এসছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরামতার সাথে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের একটা অ্যাকর্ড হয়েছে। এখানে আমার মনে আছে আমাদের কিছুদিন আগে যখন আমরা নমিনেশন এখানে দাখিল করতে আসি, আমাদের সাথে এই ত্রিপুরামতার যিনি ফাউন্ডার, উনি কি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরামতা ত্রিফলা হয়ে, ত্রিশূল হয়ে এবার প্রতিরোধ করবে বিরোধীদের। সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, উনি বলেছেন। এবং আমি নিশ্চিত যে আমরা সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা এই নির্বাচন দেশের নিরাপত্তা রক্ষার নির্বাচন, সুরক্ষার নির্বাচন, আর্থসামাজিক উন্নয়নের নির্বাচন, ডিজিটাল ইন্ডিয়ার নির্বাচন, দুর্নীতি মুক্ত ভারত গড়ার নির্বাচন। বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আস্তাবল ময়দানে এসেছেন। উনি কি বলেছেন? বলছে আমি তো 10 বছর রাজত্ব করেছি, হীরা মডেল আমি দিয়েছি। কিন্তু উনি একটা সুন্দর একটা ডায়লগ এখানে দিয়ে গেছেন। কি বলছেন? अभी तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। বলেছিল কিনা? अभी ट्रेलर है, पिक्चर तो बाकी है। তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রীজি যখন এখানে আবার প্রধানমন্ত্রীজির দায়িত্ব হবে, আমি ভাবছি উনি কি করবেন। একটা গরিব ফ্যামিলির থেকে উনি এসেছেন, চাইওয়ালার ফ্যামিলি থেকে, নিজে সেই চা বাবার সাথে বিক্রি করতেন, দৌড়ে রেল যখন আসুন দৌড়ে যেতেন। উনি আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্নের সদাগর আমাদের এই নর্থ ইস্টে। যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, নর্থ ইস্টে এখন পর্যন্ত যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন বারবার বলেছেন, যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো কাজ হবে না। 12টার মতো
আগে 11টার মতো এই শান্তি চুক্তি হয়েছিল, এবার ত্রিপুরা মাতার সাথে আমাদের এই চুক্তি সম্পাদন হওয়ার পরে সেটা 12টার মতো আমাদের চুক্তি সম্পাদিত হয়েছে। বন্ধুগণ, আমাদের সবাইগুলো স্কিমে এখন পর্যন্ত প্রায় 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে এখন পর্যন্ত প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতে প্রায় 5.12 লক্ষ পরিবারকে 13 লক্ষ যে কার্ড সেটা বিতরণ করা হয়েছে। বন্ধুগণ, আমার এখানে বহু মানুষ আসে বিভিন্ন বুধবারে, যখন আমি আগরতলায় থাকি, দেখা করতে আসে। আমি প্রায় দেখলাম 90% লোকেরই এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। এবং আমরা এই প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান কার্ড, তার মাধ্যমে আমরা দেখেছি সবাইকে সব সাহায্য দেওয়া যায় না। তারপরে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, তার থেকে সাহায্য করার চেষ্টা করেছি, ফাস্টপের মাধ্যমে চেষ্টা করেছি, কিন্তু বাকি অনেককে করা যেত না। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি, তারপর আমরা ঠিক করি যে আরো যারা লেফট আউট যারা আছে, সবাই যারা অনেকে পাননি এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতে, সেখানে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা স্কিম চালু করলাম। সেখানেও 5 লাখ টাকা করে প্রতি ফ্যামিলিকে প্রতি বছরে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, প্রায় 4.15 লক্ষ মানুষকে। এবং এই স্কিম নিয়ে আপনারা শুনে খুশি হবেন, কোন ক্যাপিং রাখা হয়নি। ভারতবর্ষের মধ্যে একটাই এই প্রদেশ আছে ত্রিপুরা, যেখানে এই ধরনের একটা প্রকল্প একদম উইদাউট ক্যাপিং, যে সমস্ত মানুষকে 100% কভারেজে এই ত্রিপুরা, সেটা আমরা করেছি। জল জীবন মিশনে, জলই আমরা জানি জীবন, সেখানে 3% থেকে আমরা শুরু করেছিলাম। নলসের জল, তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 76% সবার ঘরে ঘরে নলসের জল দেওয়ার ব্যবস্থা করেছি। স্বচ্ছ ভারত মিশনে আমরা 96% কভার এনেছি। আমরা এসএসজি গ্রুপ, আমার এখানে মা বোনেরা আছেন, সবচেয়ে বেশি ত্রিপুরাতে যদি আমরা সাকসেসফুল হয়ে থাকি সেটা হচ্ছে এসএসজি গ্রুপ। আগে 2017 আমরা দেখেছি মাত্র 4,000 গ্রুপ ছিল, সেই জায়গায় এখন প্রায় 56,000 এসএসজি গ্রুপ হয়েছে। এবং শুধু তাই নয়, এই এসএসজি গ্রুপে আমাদের কতজন মহিলা এর মধ্যে কাভারেজ হয়েছে, প্রায় 5.5 লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়েছে। আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি, ব্যাংকের মাধ্যমে আমরা দিচ্ছি। এখন আর্থসামাজিক উন্নয়ন, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যতক্ষণ ধরে মহিলাদের উন্নয়ন না হবে, 50% আমাদের পপুলেশন মহিলা, তাদের আমি যাই বিভিন্ন জায়গায়, ত্রিপুরাতে আমি ঘুরি, এখন দেখতে পাচ্ছি যে আমাদের মহিলারা ঘরের কাজও করেন, পাশাপাশি আবার এই এসএসজি গ্রুপে কেউ কৃষির সাথে যুক্ত, কেউ গোপালনে যুক্ত, বিভিন্ন ক্ষেত্রে ওদের নিজের ভোকাল ফর লোকাল যে নিজের প্রোডাক্ট বিক্রি করছে। তো সব মিলে ত্রিপুরাতে আমরা দেখছি যে এখন প্রায় 5.5 লক্ষ মহিলা তার সাথে যুক্ত হয়েছেন। লাখপতি দিদির কথা যদি বলি, আপনারা সবাই শুনেছেন প্রধানমন্ত্রী বারবার বলছেন আমার দিদিদের, আমার বোনেদের আমি লাখপতি বানাবো। অনেক অবাক হয়ে গেল, আরে লাখপতি এটা আবার কি? ত্রিপুরাতে আপনারা শুনে খুশি হবেন, প্রায় 84,000 ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে। হিত্য বছরে আরো হবে। প্রধানমন্ত্রীজি শুধু তাই নয়, এবার আমাদের সংকল্পপত্রে উনি বলেছেন যে আমাদের আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সংকল্পপত্র কিছুদিন আগে সেটা ডিক্লেয়ার হয়েছে, সেখানে বলেছে যে আমি আগামী দিনে ড্রোন দিদি বানাবো, শুধু লাখপতি দিদি না, ড্রোন দিদি, এবং তারা টেকনোলজিক্যালি এমন সব কাজ করবে কৃষি ক্ষেত্রে এই ড্রোন ব্যবহার করে একটা অদ্ভুত এক রিভলিউশন সমস্ত ভারতবর্ষে সেটা হবে, এবং ত্রিপুরাতেও আগামী দিন সেটা হবে। বন্ধুগণ, আমি মনে আছে যে কিছুদিন আগে আমি পশ্চিমবাংলায় এই ইলেকশনের কারণে আমি গিয়েছিলাম। সেই ইলেকশনে মালদা থেকে আমি বন্দে ভারত যে ট্রেন, সেই ট্রেনে আমি আসছিলাম। আমি ভাবছিলাম কবে ত্রিপুরাতে হবে। এর আগেও যারা এনএফ রেলওয়ের যারা অফিসাররা আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, বলছে সার্ভের কাজ হয়েছে, ইলেকট্রিফিকেশন যদি হয়, এর মধ্যে আমি দেখলাম ইলেকট্রিফিকেশনের সেটারও কাজ প্রায় সম্পূর্ণ। তো আমার মনে হয় আগামী দিনে আপনারাও সে বন্দে ভারত এখানে পাবেন। আর এইবার সংকল্পপত্রে এই বন্দে ভারত আরো যেন বেশি হয় তার কথা মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আহমেদাবাদ থেকে
বোম্বেতে একটা বুলেট ট্রেন সেটা শুরু হওয়ার পথে প্রধানমন্ত্রীজি এইবারের যে সংকল্পপত্রে সেটাও মেনশন করেছেন। কি লিখেছেন? যে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়াতে একটা করে সে বুলেট ট্রেন উনি দেবেন। বন্ধুগণ, এখানে এই যে এবারের যে উনি যে বলছেন বিকাশ, আমাদের যে আগামী দিনের যে ভারতকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এর জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কারণ যে শুধুমাত্র যে আগামী দিনের শুধু না, 100 বছরের জন্য, 1000 বছরের জন্য এই ভারত কোন দিকে যাবে তার নির্বাচন। আগামী দিনে কি কোন দিকে আমরা যাব তার নির্বাচন। আগে আমরা দেখতাম কি হতো, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এগুলোই তো আমরা দেখতাম। কিন্তু প্রধানমন্ত্রী আসার পর আমরা দেখলাম যে স্ক্যাম ছাড়াও একটা যে কেন্দ্রের সরকার সেটা চালাতে পারে, সেই বিষয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা সবসময় আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি কাজ করেন এবং আমাদের জন্য যেভাবে উনি চিন্তা করেন, আপনারা চিন্তা করুন আমাকে আগামী 5 বছরের জন্য আমাদের যারা গরিব ফ্যামিলি আছে তাদের জন্য যে ফ্রি রেশন দেওয়ার ব্যবস্থা উনি করেছেন। বন্ধুগণ, আমাদের এখানে শুধু এভিয়েশনে প্রায় 1000টার মতো নতুন করে ফ্লাইট কিনবেন, সেটাও আমাদের সংকল্পপত্রে সেটার কথা উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এই যে ফ্লাইটগুলো আসবে সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, পাইলট হবে এবং সেখানে যারা সেবিকারা কাজ করবেন, ফ্লাইট নামলে সেখানেও আমাদের যারা গ্রাউন্ড স্টাফ থাকবে। তো সেইভাবে এভিয়েশনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন সেটাকে উন্নত মানের করার জন্য। বন্ধুগণ, আপনারা সূর্যায়ন দেখেছেন, চন্দ্রায়নও দেখেছেন, সব দিকে ড্রোন টেকনোলজিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়েও এবার আমাদের সংকল্পপত্রে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীজি আমরা জানেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন দিচ্ছেন। উনি এখন বলছেন গ্যাস কানেকশন এবার দিয়েছি, সেটা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। এবারের সংকল্পপত্রে উনি বলেছেন যে গ্যাসের পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া, সেটাও এবারে সংকল্পপত্রে সেটাও মেনশন করেছেন। বন্ধুগণ, আমি এইবারের যে ইলেকশন খুব ইম্পর্টেন্ট ইলেকশন, এদের বিরোধীদের কথা বলে তো লাভ নেই, কমিউনিস্টদের কথা বলে তো লাভ নেই, কি বলবো ওদের সম্পর্কে। আজকে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে কমিউনিস্টরা, যারা আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি যে আপনারা উপরে গিয়ে কি বলবেন, যাদের হাত এখনো সেই রক্তের দাগ এখনো শুকোয়নি তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন। সত্যি অবাক লাগে, উপরে গিয়ে কি উত্তর দেবেন আপনারা। এখন তো কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর সেই ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক সিচুয়েশন, আপনারা গিয়ে কি উত্তর দেবেন? মাথা হেড করে বসেছিল। কিন্তু অদ্ভুত লাগে, এত বড় বড় সব তাত্ত্বিক নেতা এখন বলছে সময়ের কারণে, গণতন্ত্র বাঁচানোর কারণে আমরা একসাথে হয়েছি। আর কিসের গণতন্ত্র? তোমরা সাউথ ডিস্ট্রিক্টে আমি গিয়েছিলাম, 69 জন আমাকে লিস্ট দিয়েছিল, 69 জনকে ওরা ওনাদের রাজত্বে খুন হয়েছে। আপনারা চিন্তা করুন। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, যখন কোনো ভাষণ কোনো বক্তব্য আমি রাখতে চাই, আমাকে বললেন যে আপনি এখানে আগে এই স্টেজে ওঠার আগে মাল্যদান করুন। কি ব্যাপার যে এখানে এতজন শহীদ হয়েছে? মানে 69 জন একটা ডিস্ট্রিক্টে। আপনারা ভাবুন, একটা ডিস্ট্রিক্টে অফিসিয়াল যে আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখানে কতজন লোককে ওদের সময় খুন হয়েছে। উনাদের সময় উনাদের এই যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি খুন হয়েছেন। সুখরাম দেববর্মার অফিসে সুখরাম দেববর্মাকে খুন করা হয়েছে এসডিএম, আগরতলা শহরের সদর এসডিএম ছিলেন। এবং চারদিক বলে লাভ হবে না। আমি একটা জায়গার মধ্যে আমি বলেছি, এই ইলেকশন যাওয়ার পর এই কমিউনিস্টদের সময়ে আমরা দেখবো কতজন খুন হয়েছে, এবং আমি লিগেল এক্সপার্টদের সাথে কথা বলবো এবং তাদেরকে আবার এটাকে ওপেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, সেই ঘোষণা আমি দিয়েছি। বন্ধুগণ, এদের কথা বলে লাভ নেই, মানুষ বুঝে গেছে যে এদেরকে দিয়ে হবে না। মানুষ খুঁজছিল সাবস্টিটিউট, কংগ্রেসের একটা সাবস্টিটিউশন পেয়ে 5 বছরের জন্য 10 বছর রাজত্ব যখন করলো, মাঝখানে কংগ্রেসকে সেই তাদেরকে সুযোগ দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, সেই 5 বছরে কংগ্রেস এমন কাজ করলো যে একদম কার্বন কপি, বরং কার্বন কপির থেকে আরো বেশি। তারপর সেই গ্রাম বনের রেকর্ড প্রতি বছর বাঁচিয়ে বাঁচিয়ে আবার বাজাতো আমরা সবাই দেখতাম, এবং সেই রেকর্ড বাজিয়ে বাঁচিয়ে আরো 25 বছর রাজত্ব করেছে। বন্ধুগণ, এখন মানুষ দেখেছে যে না কংগ্রেস না সিপিএম, তাহলে আমাদের কাছে কে এসছেন?
মোদীজি এসে গেছেন। মোদীজি গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি বলছে আমি গ্যারান্টি দে রहा हूं বিকশিত ভারত সংকল্প যাত্রা 2047 সনে উনি বলছেন যে 2047 সনে মানুষ যারা আমাদের নেক্সট জেনারেশন, এই যে আমাদের দেশ এখন অমৃতকাল চলছে, বিকশিত ভারত সংকল্প যেটা উনি গ্যারান্টি বলছেন তার সুফল 2047 থেকে মানুষ দেখতে পারবে। বন্ধুগণ, আমরা মোদীজিকে আবার দেখতে চাই। মোদীজি যারা হবে না, মোদীজি যা বলে তাই করেন। এবং এবারও আপনারা দেখেছেন যে আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে উনি এসেছেন, বলছেন খালি কিচ্ছু বলবেন না, আপনারা গিয়ে মানুষের কাছে গিয়ে একটা কথাই বলবেন যে মোদীজি আপনাদের আমাদের পাঠিয়েছে, আপনাদের উনি বলেছেন যে উনাকে আশীর্বাদ করার জন্য। কারণ এই 56 ইঞ্চির যে লোক, সে যা বলে সময়ের যে কাজ যেটা বলবেন যে সময়ের সাথে যে কাজটা কমপ্লিট হবে তার কথা বলেন, এর নামই হচ্ছে গ্যারান্টি। বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা দেখেছি ত্রিপুরাতে প্রায় 16টা বিকশিত সংকল্প যাত্রা গাড়ি উনি পাঠিয়েছিলেন এলসিডি, এবং সেখানে কি যে যে স্কিম উনি করেছেন সব মানুষের জন্য, সেই স্কিমগুলো অনেকে আছে অনেকে জানেন না বা এটা বুঝেও না, তার জন্য উনি বলছেন না সেটা হবে না। আমি চাই প্রতিটা বাড়ির যে লাস্ট মাইলে আছে, আমাদের সারা ভারতবর্ষের আপনারা চিন্তা করুন, ত্রিপুরাও সেদিকে মানে বাদ যায় না। ত্রিপুরা তো প্রায় 16টা যে দাঁড়িয়েছিল, আমরাও সেখানে আমরা দেখেছি, সেটা সব জায়গায় জায়গায় গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, মেলার মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন যে স্কিম সেটা সুফল দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন 2022-এ প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 17 সেপ্টেম্বর সেটা শুরু করেছিলাম, এবং একসাথে এবার আমরা 2.0 সেটা আমরা শুরু করেছি। অর্থাৎ এই সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সবসময় মানুষের জন্য কাজ করি। এইভাবে আগে কিন্তু আমরা দেখিনি। আজকে রাম মন্দির নিয়ে কত কথা, যে এই দেশের মধ্যে যদি রাম মন্দির হয় তাহলে দেশে মানে বিরাট হইচই হবে, বিরাট গন্ডগোল হবে। 500 বছরে এই রাম মন্দির করার লক্ষ্যে কত লোক শহীদ হয়েছে বন্ধুগণ, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আমরা সবাই দেখেছি। এবং আজকে আমরা কথায় কথায় বলি, আরে এখন দেশ এখন রাম রাজত্ব না, রাম রাজত্ব না। অর্থাৎ আমরাও দেখিনি, আপনারাও দেখেননি যে রাম রাজত্ব কিরকম ছিল। অর্থাৎ রাম যখন ছিল তার রাজত্বকালে দেশের মধ্যে আইনের শাসন ছিল নিশ্চয়, এবং কোন সমস্যার সমাধান করার জন্য রাম রাজত্বের সময় রাম করতেন। এবার প্রধানমন্ত্রী 22শে জানুয়ারি 2024-এ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, মনে হচ্ছে পুরো দেশ এখন রামময় হয়েছে, দেশে আবার আইনের শাসন এসেছে, মানুষের আস্থা সেটা এখন চলে এসেছে। বন্ধুগণ, ট্রিপল তালাক নিয়ে কত কথা, ট্রিপল তালাক যে আমাদের যারা মুসলিম বোনেরা আছেন, মায়েরা আছেন, যে 3 বার যদি তালাক তালাক বলে তাহলে বিচ্ছেদ হয়ে যায়। এটা কোন ধরনের কানুন? আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানেই এই 3 তালাকের মানে এই ধরনের কোনো কানুন নেই, তাহলে আমাদের এখানে কেন হবে? অর্থাৎ আমাদের এখানে বিরোধী দলের যারা আছেন তারা ইচ্ছে করে সেটাকে রাখতো এবং ভোট বাংশে যাতে সেটাকে প্রতিফলন হয় সেই রাজনীতি করেছে। বলছে এই ট্রিপল তালাক যদি বিলুপ করা হয় তাহলে সারা ভারতবর্ষে খণ্ড বিখণ্ড ইত্যাদি হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। প্রধানমন্ত্রীজি এর জন্য বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, এক একটা কাজ করছেন, ট্রিপল তালাক বিলুপ করলো, তারপর আসতো 370 ধারা, কত কথা 35-এ জম্মু এন্ড কাশ্মীরে সেখানে বলছে গণতন্ত্রের কথা বলছে, সংবিধান চলে যাবে ইত্যাদি। এই যে এই ইন্ডিজোটের ওরা বলছিল যে সংবিধান, আমি ওনাদেরকে বলছি যে প্রশ্ন আমি করতে চাই যে আপনি সংবিধানের কথা বলছেন, কোন জায়গার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছে যে একই দেশে একই 2 বিধান, 2 প্রধান, 2 নিশান থাকবে? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 370 দ্বারা বিলুপ করলো তাহলে সংবিধানকে বাঁচিয়েছেন। আজকে সংবিধানের মাধ্যমে আজকে ওবিসি হোক, আজকে আমাদের এসটি হোক, এসটি হোক, সংবিধানের কারণে প্রধানমন্ত্রী আজকে সবার প্রতি ন্যায় সেটা তিনি দিচ্ছেন। বন্ধুগণ, ইন্ডিয়া জোটকে কি বলবো, আমি একটা কথা বলে আমি শেষ করে দেব। আজকে ইন্ডিয়া জোটের আস্তে আস্তে করে তাদের এত আর নেই ইন্ডি জোট, সে শোলের একটা সিনেমা, আমি সব জায়গায় গিয়ে এই কথাটা বলি, আমি জানি না আপনারা শোলে সিনেমা দেখেছেন কিনা, দেখেছেন আপনারা সবাই?
শোলে সিনেমার মধ্যে এখনো সর্বকালের একটা বেশ খুব ভালো একটা সিনেমা, সেখানে কি বলছে যে অমিতাভ বচ্চন আর আমাদের এই ধর্মেন্দ্র, ওরা দু বন্ধু জেলের ভিতরে জেলারের কাছে একটা খবর দেবে, কি পিস্তল আচুকা, এই খবরটা যাতে জেলারের কাছে যায়। তো জেলার আশ্রানি ছিল, আশ্রানি খবরটা পেয়ে সমস্ত তার যে মানে জেলের যে সিপাহী ছিল তাদেরকে নিয়ে লেফট রাইট করে সামনে আসলো একটা জায়গায়, এসে বলছে আধা বায়ে আধা ডাইনে, তো আর বাকি মেরা সাথ হাও, তো বাকি যে সাথ হাও আধা পায়ে যদি যায় আর আধা যদি ডাইনে যায় তো মাঝখানে তো সে একাই থাকবে। তো ইন্ডিয়া জোটের এই আয় সেটা একাই থাকবে, আগামী দিন নিশ্চিত থাকবে। এবং এদের স্থান কোথায় হবে আমি আজকে বলে দিচ্ছি, মিউজিয়ামে, এই ত্রিপুরার মিউজিয়ামে ওদের স্থান হবে। মানুষকে নেক্সট জেনারেশনে আসলে বলবে এই হচ্ছে কমিউনিস্ট ছিল, এই হচ্ছে সিপিএম। অদ্ভুত লাগে ওদের নেতাদের যে আমরা এখন মানে সময়ের কারণে আমরা সিপিএম এর সাথে, কংগ্রেস বলছে আমরা সিপিএম এর সাথে হাত মিলিয়েছি, আর সিপিএম বলছে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছি। কিরকম একটা অদ্ভুত লাগে। আমরা নিজেরও আমাদের পাড়াতে আমরা দেখতাম যে কংগ্রেসের বাড়িতে যখন সিপিএমরা আঘাত করতো আর সিপিএম যখন কংগ্রেসে আঘাত করতো, এখন দেখলাম একজনের বাড়িতে আরেকজন যাচ্ছে। অদ্ভুত, মানে কি বলবো ওদেরকে। মানুষ ওদেরকে বুঝে গেছে। কালকেও আপনারা দেখুন পশ্চিম আসনে এত সুন্দরভাবে ইলেকশন হলো, ত্রিপুরাতে আবার ইতিহাস 2023-এর পরে যে কোনো জায়গায় অঘটন ছাড়া একটা নির্বাচন আমরা তো দেখিনি কোনোদিন। সেটা আমি বারবার বলেছি, কোনো জায়গার মধ্যে আমরা হিংসার আশ্রয় নিব না। আমাদের পার্টি গুন্ডা পার্টি না, আমাদের এখন আইপিএফটি আমাদের সাথে আছে, আমাদের সাথে ত্রিপুরা আছে। বারবার আমরা বলেছি আমরা একসাথে এমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। কোনো জায়গায় অহিংসার স্থান হবে না। মানুষ আসলে শান্তি চায়, মানুষ ওই গন্ডগোল অশান্তি চায় না, এবং তাহলে মানুষ বেরিয়ে আসবে। আপনারা শুনে খুশি হবেন, এই যে কালকে প্রায় 102 জায়গায় ফার্স্ট পেয়েছে যে ইলেকশন হলো সারা ভারতবর্ষে, ত্রিপুরাতে 81% উপরে ভোট এবার মানুষ দিতে পেরেছে, এবং সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম হাইয়েস্ট ভোট আমাদের এই ত্রিপুরাতে হয়েছে। বন্ধুগণ, আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা মোদীজিকে এর জন্যই মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়কে 26শে এপ্রিলে সবাই সকাল সকাল দিয়ে ভোট দিয়ে আবার একটা নজির সৃষ্টি করবেন, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।